এখন আবার আমি দেখাবো যে আমরা দেখছি যে এখানে ইউসেস অফ নাউন ক্লোজ কিভাবে ব্যবহার হয় সেন্টেন্সে সেই বিষয়ে আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে একটা নাউন ক্লোজকে আমরা ব্যবহার করব সেন্টেন্সে সেই বিষয়টাতে। গতবার আমি দেখিয়েছি যে এই নাউন ক্লোজটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং আজকে দেখব যে এই নাউন ক্লোজটি ব্যবহার হয় একটা ডাইরেক্ট অবজেক্টের বিষয়ে। তাহলে বলবো নাউন ক্লোজ এজ ডাইরেক্ট অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। নাম্বার 2 তে এবার আমরা দেখব এই নাউন ক্লোজটি ক্লোজ এস এস ডাইরেক্ট অবজেক্ট আমরা দেখব সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাকে দেখব যে এটা কিভাবে ডাইরেক্ট অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে একটা সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তারপরে আমরা দেখতে পাই যে এখানে ডাইরেক্ট অবজেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট অবজেক্ট হতে, কারণ অবজেক্টের জায়গায় আমরা দেখতে পাই অনেক সময় ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট। তো এই ডাইরেক্ট অবজেক্টটিতে আমরা দেখি যে নাউন ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ এর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা এটা দেখতে পাবো যে একটা নাউন ক্লোজ রয়েছে যেটা ডাইরেক্ট অবজেক্ট, একটা প্রিন্সিপাল ক্লোজ এর একটা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে। কিভাবে এই ডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করবে সেটা আমরা দেখব। যেমন আই থিংক দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। যদি এখানে দেখি একটা উদাহরণ দিচ্ছি যে আই থিংক দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, এখানে আমরা দুইটা ক্লজ দেখতে পাচ্ছি, একটা হলো আই থিংক, এটা একটা ক্লজ, আর এখানে দেখতে পাচ্ছি যে একটা পুরোটাই একটা হলো ক্লজ। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাবজেক্ট, এখানে রয়েছে ভার্ব, তারপরে এই পুরোটা কিন্তু একটা অবজেক্টে দাঁড়িয়েছে। আর এই যে অবজেক্টে দাঁড়িয়েছে এটা হলো একটা ক্লজ, আর যে ক্লজটি আমরা কি বলছি এটা হলো একটা নাউন ক্লজ, পুরো একটা নাম প্রকাশ করেছে এবং এই নামটি কিন্তু একটা ক্লজ রয়েছে। তাহলে এই নামটি এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এটা পুরো নাউন ক্লজ কিন্তু, আর এখানে একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই দুইটা ক্লজ মিলে কিন্তু একটা সেন্টেন্স গঠন হয়েছে। আর এই ক্লজটিকে বলছি এটা হলো ডাইরেক্ট একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে রয়েছে। তো এই সেন্টেন্সকে আমরা বলতেছি, পুরো একটা সেন্টেন্সকে বলতেছি এটা হলো একটা ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তো এই ডাইরেক্ট অবজেক্টটিকে আমরা কি বলতেছি, এটা হলো একটা নাউন ক্লোজ, আর এই ক্লোজটি শুরু হচ্ছে এই দ্যাট দিয়ে। তো কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, মনে যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এরকম নাউন ক্লোজ সব সময় অবজেক্ট হিসেবে যেখানে বসবে সেখানে শুরু হবে দ্যাট, হোয়াট, ওয়েদার, হোয়ার, হোয়েন, হাউ দিয়ে। তাহলে এইরকম অবজেক্টে যেগুলো ব্যবহার হচ্ছে নাউন ক্লোজটি যখন অবজেক্টে ব্যবহার হচ্ছে সেগুলো শুরু হচ্ছে কি দিয়ে, শুরু হচ্ছে যেমন দ্যাট দিয়ে শুরু হয়েছে, বা আবার কি দিয়ে শুরু হচ্ছে, দ্যাট দিয়ে শুরু হয়, তারপরে হোয়াট, ওয়েদার, হোয়াট দিয়ে বা ওয়েদার এগুলা দিয়ে, তারপরে আবার কি দিয়ে শুরু হয়, হোয়ার দিয়ে, বা এগুলো আবার হাউ দিয়ে অনেক সময় শুরু হয়ে যায়। তাহলে এইরকম যদি কখনো শুরু হয়ে যায় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব হিসেবে একটা নাউন ক্লোজ ব্যবহার হয়েছে। এটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং আরো কিছু রয়েছে সেগুলো আমাদেরকে মনে রাখার দরকার রয়েছে। আমরা যদি এগুলো মনে রাখতে না পারি তাহলে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারবো না। তো বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটা নাউন ক্লোজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, বা একটা নাউন ক্লোজ একটা সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবেও কিন্তু কাজ করতে পারে, এবং সেই অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্ট আমরা বলি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা দেখছি যে আরেকটা উদাহরণ দিই, আই ডু নট নো হাউ হি উইল গো। এইখানেও দেখি, তাহলে এইটা আই ডু নট নো, এটা হলো আমরা জানি যে এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ, আর এখানে হাউ হি উইল গো এটা হলো একটা অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে,
যে সাবজেক্ট এখানে ভার্ব দেখা যায়, এটা যদি নট তারপরে ভার্ব, তারপরে এখানে অবজেক্ট দেখা যাচ্ছে, আর এই অবজেক্টের জায়গায় রয়েছে, এই অবজেক্টের জায়গায় রয়েছে নাউন ক্লজ। আমাদেরকে এটা মনে রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা নাউন ক্লজ সেন্টেন্সের কি হিসেবে কাজ করতে পারে, একটা অবজেক্ট মানে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে কিন্তু অনেক সহজে আমরা বুঝতে পারবো। এটা আশা করি অনেক সহজে আপনারা বুঝতে পারবেন যে একটা সেন্টেন্সে যখন আপনারা দেখতে পাবেন এই লেখাগুলো থাকবে, এই যে কনজাংশন গুলো হয়েছে, এগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স আবার গঠন হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এগুলো দিয়ে যখন একটা সেন্টেন্স গঠন হয়েছে, ওই সেন্টেন্সকে আমরা অবজেক্ট হিসেবে ধরবো। এবং সেই সেন্টেন্সে অনেক সময় কি থাকতে পারে, অনেক সময় মানে বেশিরভাগে অবশ্যই থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, কিন্তু শুরুটা অবশ্যই এই যে হোয়াট, দ্যাট, ওয়েদার, হোয়ার, হাউ এগুলো লেখা অবশ্যই থাকবে। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কি হবে, আমরা অনেক সহজে জিনিসগুলো বুঝতে পারবো। আরো যদি একটা উদাহরণ দেখে তাহলে আমি দেখাবো, সাপোজ দে টুক হোয়াট দে নিডেড। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দে টুক তারা নিয়েছিল যেটা তাদের প্রয়োজন হয়েছিল। তারপরে এটা কি বলছে এখানে, যদি আই থিঙ্ক আমি মনে করি, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান আমি মনে করি সে একজন সৎ মানুষ, সে একজন সৎ মানুষ, এটা অবজেক্টে রয়েছে। তারপরে বলছে আই ডু নট নো আমি জানি না, হাউ হি উইল গো সে কিভাবে যাবে। ঠিক আছে, তারপরে দে টুক তারা নিয়েছিল, হোয়াট দে নিডেড তারা যার দরকার হয়েছিল। তো এগুলা দিয়ে আমরা কিন্তু অনেক সহজে বুঝতে পারবো এখানে ক্লজগুলো কিভাবে ইউজেস হয়েছে। তো এগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেক সহজে আমরা বুঝতে পারবো এখানে কি কি ক্লজ কিভাবে ব্যবহার হয়েছে। তো বন্ধুরা আমি আশা করব আপনারা একটু যদি ট্রাই করে দেখেন বা একটু যদি এই স্ট্রাকচারগুলো একটু যদি ফলো করেন বা অ্যানালাইজ করেন সেন্টেন্সগুলো, তাহলে বুঝতে পারবেন যে এই নাউন ক্লজগুলো কিভাবে কোথায় কোথায় কোন জায়গায় সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে এবং কোন জায়গায় অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আপনারা অনেক সহজে এটাকে বুঝতে পারবেন। এবং আমাদের অবশ্যই এটা জানতে হবে, কারণ আমরা সেন্টেন্স লিখবো বা সেন্টেন্স আমাদেরকে পড়তে হবে বা গঠন করতে হবে বিভিন্নভাবে, এই জন্য আমাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে অনেক সময় আমরা কিন্তু অনেক সেন্টেন্স লিখতে পারি না বা অনেক সেন্টেন্সকে আমরা পরিবর্তন করতে পারি না বা বুঝতে পারি না এর অর্থগুলো কিভাবে হচ্ছে। তো আমি আশা করব আপনি সহজে বুঝতে পারবেন। এরপরে আবার আমি দেখব যে এই নাউন ক্লজ সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়েছে সেটা আমরা দেখব।